একাত্তরের অমীমাংসিত ইস্যু দুবার সমাধানের দাবি পাকিস্তানের, একমত নয় বাংলাদেশ। আলোচনায় সুরাহার আসা পররাষ্ট্র উপদেষ্টার। দুই দেশের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা সই। সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে হাতাহাতি। বিএনপির রুমিন ফারহানা ও এনসিপির আতাউল্লাহর পাল্টাপাল্টি অভিযোগ। সিইসির কাছে বিচার দাবি হাসনাত আবদুল্লাহর। ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের হয়রানির অভিযোগ ছাত্রদলের। কমিশনের পক্ষপাতিত্ব দেখছে শিবির। ভোটার তালিকা থেকে ছবি বাদ চেয়ে রিট। ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। এবং রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু। রাজনীতিবিদ সহ 40 দেশের প্রতিনিধির অংশগ্রহণ। কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। একাত্তর কোনো অমীমাংসিত ইস্যু নয়। অতীতে বিষয়টি সমাধান করেছে পাকিস্তান। দুপুরে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে ইসলামাবাদের এমন অবস্থানের সঙ্গে ঢাকা একমত নয় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই বৈঠকে একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। বাংলাদেশ ও পাকিস্তান দুদেশের নাম একসঙ্গে উচ্চারিত হলেই সামনে চলে আসে একাত্তর প্রসঙ্গ। যে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর চরম নৃশংসতার সামনে দাঁড়িয়ে গণহত্যার শিকার হয়েছিল নিরস্ত্র বাংলাদেশি। স্বাধীনতা অর্জনের 54 বছর পরও ঢাকা ইসলামাবাদ কূটনৈতিক সম্পর্কের সমীকরণ না মেলার পেছনে দায় আছে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলোর। জুলাই গণঅভ্যুত্থানের পর যখন সম্পর্ক উন্নয়নে সচেষ্ট দুই দেশ, তখনও গণহত্যার দায় স্বীকার আর ক্ষমার প্রসঙ্গে ধরা পড়ে আক্ষেপ আর বৈপরীত্য। ঢাকায় প্রথমবারের মতো দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে ইসহাক দার বলেন, একাত্তর কোনো অমীমাংসিত ইস্যু নয়। অতীতে 2 দফায় এ বিষয়ে সমাধানের দাবি করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। 1974 first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. তবে একাত্তর প্রসঙ্গে ইসহাক দারের এমন দাবির সঙ্গে একমত হতে পারেনি ঢাকা। যদিও দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত বিষয়গুলোকে সমাধানের ব্যাপারে উভয়ই সম্মত বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। দুই দেশের মধ্যে বিদ্যমান যে অমীমাংসিত বিষয়, ঐতিহাসিক বিষয়গুলি আছে, সেগুলি নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এর আগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল 10টায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরপর হয় প্রতিনিধি পর্যায়ের বৈঠক। আলোচনা শেষে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপে একটি চুক্তি হয়। এছাড়াও স্বাক্ষর হয়েছে 5টি সমঝোতা স্মারক। We also signed today one agreement and 5 MOUs. Total 6 documents have been signed. And I think it's a great beginning. বৈঠকে দুই পক্ষ বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। আমাদের বাণিজ্য ভারসাম্য আমাদের দ্বিপক্ষের, সেটা আমরা উল্লেখ করেছি। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। 2 দিনের সফর শেষে রাতেই পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ইসহাক দার। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামাত। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে এমনটাই জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কোনো ক্ষেত্রে উন্নয়ন সম্ভব, সে বিষয়ে কথা বলেছেন জামায়াত আমির। জামাত আরেকটি বলেছেন যে আজকে মুসলিম উম্মার জন্য একটি লিডারশিপটা খুব প্রয়োজন এবং এটা কম্বাইন্ডলি যেন এরকম একটা লিডারশিপ তৈরি হতে পারে, সে ব্যাপারেও নির্দিষ্ট আকর্ষণ করেছেন। বাংলাদেশ এবং পাকিস্তান দুটি ভাতৃপ্রতিম দেশ, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, কী বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি, একটা জয়েন্ট একটা বডি তৈরি হয়ে পসিবিলিটিসগুলো
ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করতে পারে এবং সেভাবে আমরা এগিয়ে যেতে পারি। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসির শুনানিতে মারামারি করেছে বিএনপি ও এনসিপি। সিইসির সামনেই একে অপরকে কিল ঘুষি মারেন দুপক্ষের লোকজন। পাল্টাপাল্টি অভিযোগ করেন দু দলের নেতা রুমিন ফারহানা ও মোহাম্মদ আতাউল্লাহ। পরে ইসিতে সংবাদ সম্মেলন করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করছে কমিশন। সিইসির কাছে সুষ্ঠু বিচারও চান তিনি। সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে নজিরবিহীন ঘটনার সাক্ষী হল নির্বাচন কমিশন। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের আপিল শুনানি ঘিরে মুখোমুখি অবস্থান নেয় বিএনপি ও এনসিপি। সিইসির সামনে কিল ঘুষি হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। উদ্বুদ্ধ পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে শুনানি। বহু চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ইসি কর্মকর্তারা। মারামারির ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন বিএনপি নেতা রুমিন ফারহান ও এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ। খালেদা জিয়া বারবার বলেছেন 2008-এর আগের সীমানায় আমরা ফিরে যেতে চাই। বিএনপির দাবি ছিল 2008-এর আগের সীমানায় ফিরে যাওয়া। বাংলাদেশের আমি এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের মানুষের জন্য আমি লড়াই করব। আমরা এই 3টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সাথে রাখার জন্য আমরা আবেদন জানিয়েছি। হাতাহাতির ঘটনায় ইসিতেই সংবাদ সম্মেলন করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কমিশন বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করছে অভিযোগ করে সিইসির কাছে বিচার চান তিনি। আজকের নির্বাচন কমিশনের যে ভূমিকা রেখেছেন, আমরা সেই ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ আমরা করে এসেছি। আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা দেখলাম পুলিশ আমাদের নেতা কর্মীদেরকে আমাদের কিভাবে নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে, অন্যদিকে বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে ফ্রি এক্সিট দিয়েছে। এবং এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে। ইসি জানায় নিরপেক্ষভাবে পেশাদারত্বের সঙ্গে সীমানা পুনর্নির্ধারণের কাজ চলছে। শুনানির জন্য আজকে আমরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী এবং লক্ষ্মীপুর জেলার যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া 2, 3 এবং 5, কুমিল্লা 1, 2, 6, 9, 10, 11, নোয়াখালী 1, 2, 4, 5, চাঁদপুর 2, 3, ফেনী 3, লক্ষ্মীপুর 2 ও 3 আসনগুলোর সীমানার বিষয়ে আমরা আলোচনায় আপনাদের কথা মতামত শুনব। বুধবার পর্যন্ত চলবে সীমানা পুনর্নির্ধারণের শুনানি। এরপর দাবি আবেদন আপত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছে তার কাছে। আজকে দুপুর 12টা থেকে শুরু হয়েছে যে আপিলের কারণে যে শুনানি, সেই শুনানি চলছে। আজ কুমিল্লা অঞ্চলের প্রায় 18টি আসনের দাবি আপত্তির শুনানি করল নির্বাচন কমিশন। 5টার সময় শেষ হয়েছে এই শুনানি শেষ হয়েছে এবং যেহেতু আগামী আরও 3 দিন চলবে, এই 3 দিন পরেই মূলত 27শে আগস্টের পরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে সমস্ত কিছু শুনে, যে তারা যে খসড়া তালিকা, সংসদীয় আসনের সীমানা যে খসড়া তালিকা প্রকাশ করেছে সেখানে কোনো পরিবর্তন আনতে হবে কিনা এবং আনা যায় কিনা সেটির সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এর আগে যেহেতু দুপুর 12টায় প্রথমেই শুরু হয় ব্রাহ্মণবাড়িয়া 2 আর 3 আসনের শুনানি, সেখানেই কিন্তু দুই পক্ষের মধ্যে একটি পাল্টাপাল্টি সংঘর্ষ ঘটে নির্বাচন কমিশনের উপস্থিতিতেই। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররাও সেখানে উপস্থিত ছিলেন। তারা দাবি করছেন যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যে দুটো উপজেলা নিয়েছিল সেখানে কিন্তু বিজয়নগরে 3টি ইউনিয়ন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ঢুকেছে এবং সেই 2 আসনে ঢুকে গিয়ে যেখানে ভোটার প্রায় 1 লাখের মতো ভোটার রয়েছে, সেখানে মূলত দাবিটি রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের যে প্রতিপক্ষ রয়েছে এর মধ্যে তারা হাতাহাতির ঘটনা ঘটে, নানা রকম সংঘর্ষ হয়। অবশ্য কিছুক্ষণ পরেই সেই সংঘর্ষ বা হাতাহাতির ঘটনাকে সামাল দিয়ে নির্বাচন কমিশন আবারও পুনরায় তারা শুরু করে আপিল শুনানি শুরু করে এবং বিকেল 5টা পর্যন্ত এটি চলতে থাকে। 5টার পরেই মূলত শেষ হয়। আজকের মতো করে প্রথম দিনে যে আপিল শুনানি সেটি শেষ হয়। আগামীকাল প্রায় খুলনা অঞ্চলের প্রায় 87টি আসন নিয়ে চলবে আপিল শুনানি
এবং আজকের মতো প্রথম দিনের আপিল শুনানি ছিল এখানেই সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে। বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে সর্বাত্মক হরতাল অবরোধ কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। এতে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে কর্মসূচি চলবে বিকেল 5টা পর্যন্ত। এদিকে বরগুনায় 3টি আসন পুনর্বহাল এবং যশোরে 2টি আসন পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। স্লোগানে মুখর রাজপথ। বাগেরহাটে 4টি সংসদীয় আসনই বহাল রাখার দাবি সর্বদলীয় সম্মিলিত কমিটির। মহাসড়কের অন্তত 10টি পয়েন্ট আটকে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। আন্দোলনকারীদের অভিযোগ, সুন্দরবন, 60 গম্বুজ মসজিদ সহ বিভিন্ন ঐতিহ্য থাকার পরও জেলার আসন সংখ্যা কমিয়ে দিতে ষড়যন্ত্র করছে স্বার্থন্বেষী মহল। 4টি আসনই থাকবে, এর কোনো বিকল্প কোনো কিছুই নাই। আমরা এই আঞ্চলিক স্বার্থ রক্ষা করার জন্য লাগে জীবন দেব। সড়ক অবরোধে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। জরুরি এলপি গ্যাস মার্কেটিং এ দেওয়ার জন্য, কিন্তু এখানে আইসে দেখি যে রাস্তা বন্ধ। পতিত স্বৈরাচারকে দেখে বুঝতে পারি যে জনদুর্ভোগ করে কোনো আসলে জনগণের মনে নিজেদের জন্য ঘৃণা তৈরি করে আসলে কোনো জায়গা করা যায় না। যশোর 3 ও যশোর 6 আসন পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও করেন ভোটাররা। পরে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তারা। কেশবপুরের সাথে যে 3টি ইউনিয়ন নিতে চাচ্ছে সেই 3টি ইউনিয়নের জনগণ খুশি উঠেছে। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের যেটা আছে এটা বহাল থাকবে, এগুলো পরিবর্তন হবে না। এছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বরগুনায় 3টি সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানিয়ে মানববন্ধন করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ফাহরি ফারজানা, সময় সংবাদ। গণভোটে নয়, সংবিধানের মূলনীতি নির্বাচিত সরকার পরিবর্তন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। লুটের অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনের সময় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। অস্ত্র উদ্ধারে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রিজভী। সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার তৈরি করুন। তার প্রয়োজনে যদি হয় গণতন্ত্রের স্বার্থে, দেশের রাষ্ট্রের স্বার্থে সংবিধান যদি সংশোধন করতে হয় তারা করবে, সেটা তাদের দায়িত্ব। বিভিন্ন কমিশন গঠন হয়েছে, যে সংস্কারগুলো আমরা সবাই মিলে আমরা ঐক্যমত পোষণ করছি, সেগুলো আমাদের একটা সুপারিশ আকারে থাকবে এবং নির্বাচিত পার্লামেন্ট প্রয়োজনে সেগুলো সংশোধন করবেন, আইনীকরণ করবেন, আইনে পাস করবেন। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে ছাত্র শিবির। নারী প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির অভিযোগ করে ছাত্রদল। এদিকে ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রদর্শনের বিরুদ্ধে রিট করেছেন 4 শিক্ষার্থী। নির্বাচনী হাওয়া বইছে ঢাবি ক্যাম্পাসে। 26 তারিখের আগে নির্বাচনী প্রচার প্রচারণায় নিষেধাজ্ঞা থাকলেও মতবিনিময় সভা ও কুশল বিনিময়ের মতো কার্যক্রম চলছে জোরে সোরে। রোববার সকালে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন ছাত্র শিবিরের জিএস পদপ্রার্থী ফরহাদ। এদিকে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ভিপি প্রার্থী সাদিক কায়েম। অসংখ্য কনসার্ন আমরা জানিয়েছি, প্রত্যেকটা কনসার্ন ইউনিভার্সিটি প্রশাসন সম্ভবত সব ক্ষমতার পরিচয় দিতে পারছেন না এবং একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ বারবার করছেন, একাধিকবার করেছেন, এখনো করছেন। যারা শিক্ষকরা আছে, হল প্রভোস্টরা, কিছু কিছু প্রভোস্ট তারা নির্বাচনকে বন্ধ করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছেন বলে আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে তথ্য এসেছে। আপনি এমন কোনো কাজ করবেন না যেটার মাধ্যমে ছাত্র এবং শিক্ষক প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় যায় এবং কোনো একটি ছাত্র সংগঠনকে আপনারা স্পেশাল ফেভার দিচ্ছেন, বরং আপনাদের দায়িত্ব হবে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে ছাত্রদল। নারী প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। নারীদের ছবি জুম করে করে তুলে বিভিন্ন নারী বিদ্বেষী যে আচরণ, সুতরাং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে বারংবার মুক্তিযুদ্ধ
সে আপনারা বারবার কুৎসা করেছেন। সব প্রার্থীর ডোপ টেস্ট করার দাবি জানিয়েছেন মোসাদ্দেক জুবাইর প্যানেলের প্রার্থীরা। এছাড়াও ব্যালট পেপারে প্রার্থীদের ছবি সংযুক্ত করা, ভোট কেন্দ্র বৃদ্ধি সহ 6টি দাবি করেন প্রতিরোধ পর্ষদ প্যানেল। ডোপ টেস্টের মাধ্যমে যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করতে আগ্রহী তাদেরকে তারা মাদকাসক্ত কিনা এটা চিহ্নিত করা হোক। ভোট কেন্দ্র আরও বাড়াতে হবে এবং আমরা এটাও মনে করি যে অনাবাসিক শিক্ষার্থীদেরকে এই বিশ্ববিদ্যালয় ভোট কেন্দ্রে কিভাবে নিয়ে আসা যায় তার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করতে হবে। এদিকে ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রদর্শনের বিরুদ্ধে রিট করেছেন 4 শিক্ষার্থী। কর্তৃপক্ষের এটা নিশ্চিত করা জরুরি যাতে প্রত্যেক শিক্ষার্থীর প্রাইভেসি যাতে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই জায়গা থেকে আমরা রিট পিটিশন। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও আজ সারাদিন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা, পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় সহ ক্যাম্পাসের নানা সমস্যা সেগুলো নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, তারা প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি যদি বলতে যাই, গত দুদিনে কিন্তু মনোনয়নপত্র বাতিল হওয়া 34 জন প্রার্থী কিন্তু আপিল করেছিলেন চিফ রিটার্নিং অফিসার বরাবর। সেই চিফ রিটার্নিং অফিসার বরাবর তাদের করা আবেদনের প্রেক্ষিতে 34 জনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হবে যাচাই বাছাই শেষে, এমনটি কিন্তু জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। পাশাপাশি প্রতিটি প্যানেল থেকেই কিন্তু অন্য প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে চিফ রিটার্নিং অফিসার বরাবর অর্থাৎ নির্বাচন কমিশন বরাবর জানানো হলেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এমন অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কিন্তু বলছে গতকাল থেকে তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণার যে বিলবোর্ডগুলো রয়েছে বা প্রচারণার যে নানা অনুষঙ্গগুলো রয়েছে সেই বিলবোর্ডগুলো তারা কিন্তু আলোচনার পর অর্থাৎ অভিযোগ আসার পর সরিয়ে দিয়েছেন। পাশাপাশি তারা বলছেন এখনও পর্যন্ত 2 থেকে 3টি আসলে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ এসেছে। সেই যে অভিযোগগুলো এসেছে তারা যাচাই বাছাই করে সেই অভিযোগগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি যাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে প্রাথমিকভাবে চিফ রিটার্নিং অফিসার কার্যালয় থেকে কিন্তু তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং প্রচারণার বিষয় যেটি রয়েছে সেই প্রচারণার বিষয়ে যদি কেউ কোনো ধরনের রঙিন বিলবোর্ড পোস্টার ব্যবহার করে থাকে তাহলে সেটা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের মাধ্যমে সেগুলো অপসারণ করা হচ্ছে, এমনটি কিন্তু চিফ রিটার্নিং অফিসার জানিয়েছেন। পাশাপাশি নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা আছে কিনা এমন প্রশ্ন ছিল চিফ রিটার্নিং অফিসার বরাবর। তিনি কিন্তু বলছেন এখনও পর্যন্ত তারা নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ বা নির্বাচনের একটি অনুকূল পরিবেশ দেখছেন এবং আশা করছেন যে শিক্ষার্থী থেকে শুরু করে প্রার্থী যারা রয়েছেন সবাই নির্বাচনের ব্যাপারে ইতিবাচক। সেক্ষেত্রে নির্বাচন না হওয়ার কোনো ধরনের সম্ভাবনা তারা দেখছেন না। তারা বলছেন যে ঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পরস্পর যে অভিযোগগুলো আসছে অর্থাৎ এক প্যানেলের বিরুদ্ধে অন্য প্যানেলের যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে আজ কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিটিআরসি বরাবর 2 থেকে 3টি গ্রুপ বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন গ্রুপগুলো রয়েছে সেগুলোতে প্রোপাগান্ডা হয় এমন ধরনের অভিযোগ করা হয়েছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু বিটিআরসি বরাবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ইলেকশন যখন হবে সেই 10 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো রয়েছে সেগুলো বন্ধ রাখার জন্য বিটিআরসিকে চিঠি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের যে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচন ঘিরে উৎসব মুখর দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাকসুতে শুরু হয়েছে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোমবার হবে মনোনয়নপত্র বাছাই। এদিকে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে সরব বিভিন্ন ছাত্র সংগঠন। তবে চলতি সপ্তাহে এই নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাবে বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচনের ডামাডোল বইছে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ। রোববার সকালে শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম, যা চলে বিকেল 4টা পর্যন্ত। প্রথম দিনে বেশ কয়েকটি ফর্ম বিতরণ করা হয়। এবার কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি 300 টাকা এবং হল সংসদের জন্য ফর্মের মূল্য 200 টাকা নির্ধারণ করা হয়। মনোনয়নপত্র বিতরণ চলবে 26 আগস্ট বিকেল 4টা পর্যন্ত। আর 28 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 15 সেপ্টেম্বর। দলীয় স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি শুধু শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে লেজের বৃত্তির বাইরে গিয়ে
শুধুমাত্র এবং শুধু শিক্ষার্থীদের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই। একজন সাধারণ শিক্ষার্থীকে স্বতন্ত্রভাবেই আমি ফর্ম উত্তোলন করেছি, কোনো ধরনের প্যানেলের মাধ্যমে না গিয়ে। তো আমি আসলে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি, আমি তাই সাধারণভাবেই স্বতন্ত্রভাবেই নির্বাচন করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সোমবার, এরপরই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ 26 ও 27 আগস্ট। এরপর 29 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। ভোট গ্রহণ হবে 11 সেপ্টেম্বর। এখন পর্যন্ত শিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নামে 2টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এদিকে দীর্ঘ 35 বছর ধরে হদিস নেই চাকসু নির্বাচনের। এ নিয়ে আন্দোলন করছে বিভিন্ন ছাত্র সংগঠন। প্রশাসনের গড়িমসির অভিযোগ তুলে তারা অবিলম্বে তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন। তবে এ সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাবে বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 70 সালে প্রথম চাকসু নির্বাচন হয়। 58 বছরে মাত্র 6 বার অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন। সবশেষ হয় 1990 সালে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। মৃত্যুর আগে বারবার পানি চেয়েও পায়নি বুকের ধন। মায়ের আর্তনাদে ভারী চারপাশ। চট্টগ্রামে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার 2 জন কারাগারে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে শুরু হলো 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। উখিয়ার ইনানিতে হোটেল বেওয়াচে টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক স্টেক হোল্ডার্স ডায়ালগ যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর। সম্মেলনের প্রথম দিন বিকেলে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মত বিনিময় করছেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং 40টি দেশের প্রতিনিধি আছেন জাতিসংঘ সহ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজনও। সম্মেলন থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ খুঁজবেন তারা। কাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনে যোগ দেবেন। আর শেষ দিন 26 আগস্ট মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা। আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে সম্মেলনে। এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজারের ইনানিতে আছেন সহকর্মী নাজবুস সালেহি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রথম বিশাল আঙ্গিকে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের উপায় খুঁজতে একটি বড় পরিসরে আন্তর্জাতিক 3 দিনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারে। ইতোমধ্যেই সেই সম্মেলনে অংশ নিতে পৃথিবীর 40টা দেশের প্রতিনিধিরা এই কক্সবাজারের ভেন্যুতে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সাথে রয়েছেন রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সহ জাতিসংঘ এবং অন্যান্য দাতা সংস্থা থেকে শুরু করে যারা রোহিঙ্গা নিয়ে কাজ করে তাদের প্রতিনিধিরা। এই 3 দিনের সম্মেলনে মূলত খোঁজা হবে এখানে কিভাবে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করা যায় এবং যে রোহিঙ্গাদের উপরে যে গণহত্যা চলেছে সেই গণহত্যার বিচার কিভাবে নিশ্চিত করা যায়। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের যেই ফান্ড রোহিঙ্গাদের জন্য তারা সরবরাহ করে থাকেন তার কিছুটা ভাটা পড়েছে, সেটিকে আসলে কি করে আবার বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কনফারেন্সে যোগদান করবেন এবং তিনি মূলত বক্তব্য রাখবেন। তার আজকে যদি আমরা বলি যে এই প্রথম রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক যেই স্টেক হোল্ডার রয়েছে তাদের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা অংশীজন রয়েছে তাদের সঙ্গেও কিন্তু আজকে একটি সংযোগ স্থাপন হলো এবং আমরা দেখেছি যে কক্সবাজারের যে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অন্তত 4টি বাসে করে 2 শতাধিক রোহিঙ্গা প্রতিনিধিদেরকে এখানে নিয়ে আসা হয়েছে যারা আসলে তাদের কথা বলবেন। পাশাপাশি আমরা দেখেছি এনসিপির থেকে আক্তার হোসেন, বিএনপির প্রতিনিধি আছে জামায়াতের প্রতিনিধি, গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল তাদের প্রতিনিধিরাও কিন্তু এখানে আছে এবং তারা সবাই মিলে আসলে একটা উপায় খুঁজে বের করতে চান এবং পলিসি নির্ধারণ করতে চান বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের কিভাবে সসম্মানে তাদের যে জন্মভূমি
আরাকান সেখানে তাদেরকে আসলে কিভাবে ফিরিয়ে নেওয়া যায়। ইতিমধ্যেই এখানে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার তিনি এসেছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেটি আসলে আজকের প্রথম দিনের যেই কনফারেন্সের সেটি আসলে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের পক্ষ থেকে প্রথমে তারা এখন বক্তব্য রাখছেন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের দেশের স্বার্থ বিবেচনা করে কিভাবে সেটি তাদেরকে প্রত্যাবাসন করা যায় তার দিক খুঁজবেন। বলা চলে এইখানে যা হবে আগামী 30 সেপ্টেম্বর আরও বড় পরিসরে ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে আরও একটি আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনে তিনি অংশগ্রহণ করবে, সেখানে তিনি এই বিষয়গুলোকে তিনি উপস্থাপন করবেন। মোট কথা হচ্ছে যে এই 3 দিনে যে সম্মেলন তা থেকে আসলে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথ খুঁজতে সব অংশীজনরা বসে পলিসি নির্ধারণ করছেন। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের সীমান্তবর্তী উখিয়া ও টেকনাফ এই দুই উপজেলার 32টি ক্যাম্প ঘিরেই মিয়ানমারের বাস্তুচ্যুত 13 লাখ রোহিঙ্গার বসবাস, অথচ সেখানে স্থানীয় জনগোষ্ঠীর সংখ্যা 5 লাখ। এতে অতিরিক্ত জনচাপে তৈরি হয়েছে বহুমুখী সংকট, বাড়ছে সামাজিক ও পরিবেশগত নিরাপত্তা ঝুঁকি। বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির কক্সবাজারের উখিয়ার কুতুপালং, লাখ লাখ রোহিঙ্গা এখানে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি টেকনাফের আশ্রয় শিবিরেও অবস্থান করছেন আরও কয়েক লাখ রোহিঙ্গা। এই বিপুল সংখ্যক বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে জায়গা দিতে গিয়ে স্থানীয় অনেকেই হারিয়েছেন বসত ভিটা, কৃষিজমি কিংবা জীবিকা। প্রতিদিনই রোহিঙ্গা ক্যাম্পে উৎপন্ন হচ্ছে বিপুল পরিমাণ বর্জ্য, যার প্রভাবে আশপাশের পরিবেশ ভয়াবহভাবে দূষিত হচ্ছে। বন্ধ হয়ে গেছে অনেক স্থানের চাষাবাদ। রোহিঙ্গাদের বজ্রগুলো এসে আমাদের ফসলি জমিগুলো সব নষ্ট করে ফেলতেছে। এখন এই দূষণের পরে চারদিকের বায়োডাইভার্সিটি খুবই হুমকির মধ্যে পড়ছে। এদিকে প্রশাসন রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আশ্রয় শিবির ঘিরে কাঁটাতারের বেড়া দিলেও তা কেটে বা নানা উপায়ে আশ্রয় শিবির ত্যাগ করছেন অনেক রোহিঙ্গা। এতে বাড়ছে মাদক অপহরণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। চুরি, ডাকাতি, রাহাজারি সবকিছু তারাই করতেছে এখানে। রোহিঙ্গা এখন আমাদের জন্য একটা বিশাল ধরনের একটা বোঝা। এই বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, দাতা সংস্থাগুলো আগের মতো সক্রিয় নয়। দাতাদের এক ধরনের ফেটিক, এক ধরনের তারা নিজেরাও ক্লান্ত হয়ে পড়েছে এবং তাদের বিভিন্ন রকম বৈশ্বিক সংকটের কারণে তাদের দৃষ্টি উন্নত সরে গেছে। গেল 8 বছরে আশ্রয় শিবিরে জন্ম নিয়েছে 2,40,000-এর বেশি শিশু। এতে দিন দিন সংকট আরও বাড়ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। একদিনের ব্যবধানে সাগর থেকে ফেরার পথে টেকনাফের নাফ নদী থেকে আবারও 2টি ট্রলার সহ 14 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করে বোট মালিক সমিতি জানায়, ঘাটে ফেরার সময় নাইক্ষংদিয়া এলাকা থেকে 2টি ট্রলার সহ 14 মাছি মাল্লাকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর আগে শনিবার দুপুরে একই এলাকা থেকে নৌকাসহ 12 জেলেকে ধরে নিয়ে যায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। চলতি মাসে আরও 2 দফায় 7 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন স্থান থেকে 237 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের আরাকান আর্মি। বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় 189 জেলে এবং 27টি নৌযান ফেরত আনা হয়। কক্সবাজারের মহেশখালীতে মৎস্য ঘের থেকে তুলে নিয়ে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শনিবার রাতে কালারমারছড়া ইউনিয়নের একটি মৎস্য ঘেরে হানা দেয় দুর্বৃত্তরা। এ সময় ঘেরের কর্মচারীদের মারধর করে মাছসহ অন্য মালামাল লুট করে চলে যাওয়ার সময় একজনকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে রাতে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন, এরপরও সন্ধান পাননি। ভোরে কালারমারছড়ার কাউল্লার ব্রিজ সংলগ্ন এলাকায় বাঁশঝাড়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান, পথেই তার মৃত্যু হয়। গোষ্ঠীগত এবং রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পূর্ব শত্রুতার জেরে খুন হয়েছে বলে ধারণা পুলিশের। চট্টগ্রামে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার 2 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে নিহত কিশোরের বাড়িতে চলছে শোকের মাতম। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। শফিকুল আলমের প্রতিবেদন।
কখনো গান গেয়ে আবার কখনো স্লোগান দিয়ে গণপিটুনি, চোর সন্দেহে মব সৃষ্টি করে মধ্যযুগীয় কায়দায় হত্যা। গত 22 আগস্ট মব নামের বর্বরতার বলি হলো ফটিকছড়ির কিশোর রেহান মাহিন। রেহানের পরিবারে এখন সুখের মাতম, পাগল প্রায় মা। স্বজনরা জানান মৃত্যুর আগে পানি চেয়েও মেলেনি। হাত ধোয়া নেলে করে ব্রিজ রুদ দিদি এলে এলে শুধু দিয়ে বাজ্যে দিয়ে বাজ্য আর আপনার টিহাও লাগ দুনু সম্পত্তি লাগ দুনু কিছু লাগ দুনু গত শুক্রবার রাতে শহর থেকে ফিরছিল 3 বন্ধু রেহান, মানিক ও রাহাত। রাত 3টার দিকে কাঞ্চননগর নিজ বাড়ির পাশে চোর সন্দেহে সেতুর রেলিং এর সঙ্গে হাত পা বেঁধে 3 জনকে গণপিটুনি দেয়া হয়। নিজ দোকানের সামনেই ভোরে পানি পানি করে নিস্তেজ হয়ে মারা যায় রেহান। সকালে যখন ও পানি যাচ্ছে, আঙ্কেল আমাকে একটু পানি দাও, ফুফি আমাকে একটু পানি দাও, তখন এলাকার কয়েকজন লোক ওকে পানি দেওয়ার জন্য চেষ্টা করছে, তো নুমান পানি দিতে দেয় না। যে লোকগুলো আছে এগুলোর সবাই ফাঁসিছে, আমরা পাঁচটা লোক আছে, মেইন আসামি 5 জন আছে। ঘটনার পরে নিহতের মা বাদী হয়ে মামলা করলে 5 আসামির মধ্যে নোমান ও আজাদকে গ্রেফতার করে পুলিশ। পলাতক রয়েছে নাজিব মাস্টার, মহিউদ্দিন ও তৈয়ব। বাকি 3 জনকে ধরার অভিযান অব্যাহত আছে এবং যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তারা বিজ্ঞ আদালতে ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে অলরেডি জবানবন্দি দিয়েছে। আইন ও সালিশ কেন্দ্র বলছে গত 10 মাসে দেশে 172 জনকে বিভিন্ন অপবাদে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 24 ঘন্টা পার হলেও বুড়িগঙ্গা থেকে উদ্ধার 4 মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এমনকি মরদেহের দাবিদার কেউ হাসপাতাল কিংবা পুলিশের সঙ্গেও যোগাযোগ করেনি। শনিবার সকাল 11টার দিকে কেরানীগঞ্জের মীরের বাগ এলাকায় নদীতে গলায় ওড়না বাঁধা অবস্থায় এক নারী ও 5 বছর বয়সী শিশুকে দেখতে পান এলাকাবাসী। পরে সন্ধ্যায় কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট এলাকা থেকে আরও 2 জনের লাশ উদ্ধার করে নৌপুলিশ। পুরুষের এক হাতের সঙ্গে নারীর একটি হাত বাঁধা ছিল। নৌপুলিশ জানায় ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয় 4 জনের লাশ। 4 জনকেই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশ পুলিশের এক শীর্ষ কর্মকর্তাকে আটকের দাবি করেছে বিএসএফ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে তাকে আটক করা হয়। টাইমস অফ ইন্ডিয়া জানায় হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে আটক করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। পরে ওই বাংলাদেশি কর্মকর্তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে উত্তর 24 পরগনার স্বরূপনগর থানায় রাখা হয়েছে। বিএসএফের কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি আরও জানায়, তল্লাশি চালিয়ে তার কাছে বাংলাদেশ পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি বর্তমান না সাবেক কর্মকর্তা সেটিও নিশ্চিত করা হয়নি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, নিশ্চল গাড়ির চাকা, এটাই যেন রাজধানী ঢাকার নিত্যদিনের চিত্র। সম্প্রতি এই শহরের সড়কে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে পুলিশের পরীক্ষামূলক ডাইভারশন। যানজট নিয়ন্ত্রণের জন্য নেওয়া এই উদ্যোগ যেন যানজট আরও বাড়িয়েছে, এমনটাই মনে করছেন নগরবাসী। পরিবহন বিশেষজ্ঞের দাবি, নগরের 69টি স্থানে চালু হওয়া এই ডাইভারশনে অল্প কিছু জায়গায় হয়তো সুবিধা মিলছে, কিন্তু সামগ্রিকভাবে যানজট এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। বিস্তারিত শাহিন আলমের রিপোর্টে। যাত্রী নিয়ে মহাখালী থেকে হাতিরপুল আসছিলেন সিএনজি চালক সাইফুল। কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় পার হয়ে হাতিরপুল ঢোকার মুখে গিয়ে বিপাকে পড়েন তিনি, কারণ রাস্তা বন্ধ। পুরো ঢাকা শহরটা এরকম করে খালি বেড়া দিছে, এক রাস্তা দেখতে সোজা খোলা আছে, এটা বন্ধ করে দিয়ে ওই কোন মাথা দিয়ে দিছে, আধা ঘন্টা 2 ঘন্টা ঘুরে আইতেছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি এই পথে ঢোকা বা বেরোনো 2টি পথ বন্ধ করেছে পুলিশ। অনেক কষ্টই ভোগান্তি এই রাস্তাটা বন্ধ করাতে। এই মাথাতে ঘুরে আনবো, কই যাবো, এই রাস্তাটা বন্ধ, আমি যাবো কই? সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীবাসীকে যানজটের হাত থেকে কিছুটা মুক্তি দিতে শহরের বিভিন্ন মোড়ে ডাইভারশন কর্মসূচি চালু করেছে, তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সরজমিনে দেখা যায় মহাখালী থেকে বিজয় সরণি হয়ে মিরপুর যাবার মূল পথ বন্ধ থাকায় গাড়িগুলোকে দীর্ঘ পথ ঘুরে ইউটার্ন নিতে হচ্ছে। এতে উল্টো তৈরি হচ্ছে তীব্র যানজট। একই চিত্র দেখা গেছে ডাইভারশন চালু থাকা বাকি মোড়গুলোতে।
ভুক্তভোগীদের অভিযোগ, বিকল্প রুট সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় এবং পূর্ব প্রস্তুতির ঘাটতিতে এই ডাইভারশন কার্যক্রম তাদের দৈনন্দিন চলাচলকে আরও কষ্টকর করে তুলছে। ইউটারটা বন্ধ করে দিয়ে ওদিকে দিয়ে আরো একটা ঝামেলা সৃষ্টি করছে। ঝামেলা জ্যাম হয়, এটা খোলা থাকলেই বেশি ভালো আমাদের জন্য। এদিকে পুলিশ বলছে নগরবাসীর বৃহত্তর স্বার্থে পরীক্ষামূলকভাবে এইসব ডাইভারশন চালু করা হয়েছে। গাড়ির যে বর্তমান গতি সেটা আর একটু বৃদ্ধি করা এবং জনভোগান্তিটা কমানোর চেষ্টা। আর পরিবহন বিশেষজ্ঞের মতে ডাইভারশনের মাধ্যমে সমস্যা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয় তাহলে এটা ফলপ্রসূ কিছু বয়ে আনবে না। ইউটার্নের জায়গা পর্যাপ্ত আছে কিনা এবং সেখানে কোনো গাড়ি দাঁড়িয়ে আছে কিনা এগুলোকে বিবেচনায় আনতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে শুধুমাত্র সেটা এক জায়গার সমস্যা অন্য জায়গায় শিফটের মতো ব্যাপারটা হয়ে যাবে। সম্প্রতি রাজধানীর 40টি গুরুত্বপূর্ণ মোড়ে পরীক্ষামূলকভাবে ডাইভারশন চালু করার পর আবার নতুন করে আরও 29টি মোড়ে ডাইভারশন চালু করেছে ডিএমপি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের 18 কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। এবারও এই এক্সপ্রেসওয়েতে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে থাকছে না কোনো ইউটার্ন। যানবাহনের ধরন অনুযায়ী টোল নির্ধারণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। দীর্ঘ অপেক্ষার পর এবার উদযাপনের পালা। খুলে দেয়া হলো বহুল প্রত্যাশিত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের 18 কিলোমিটার এলাকা। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান। এর মাধ্যমেই শুরু দেশের যোগাযোগ ব্যবস্থার নতুন অধ্যায়ের। গতি আসবে অর্থনীতিতেও। এর আগে এক আলোচনা সভায় বড় শহরগুলোর যানজট এড়াতে বাইপাস সড়কের গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা। এই ধরনের বাইপাস আমাদেরকে করতে হবে যাতে আমরা বড় শহরগুলোকে যানজট থেকে মুক্ত করতে পারি এবং সড়ক নির্মাণের যে টেকনোলজি সেটা পরিবর্তন করতে হবে যাতে বছর বছর যাতে রাস্তা খারাপ না হয়ে যায়। বাধাহীন এ যাত্রায় অংশ নিতে বড় পণ্যবাহী ট্রাককে গুনতে হবে 700 টাকা, আর প্রাইভেট কারের জন্য নির্ধারণ করা হয়েছে 150 টাকা। আপাতত এই সড়কের আংশিক খোলা হলেও পুরো প্রকল্পের সুবিধা পেতে হলে অপেক্ষা করতে হবে 26 সালের জুন মাস পর্যন্ত। আজকে আমরা আমাদের ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের 18 কিলোমিটার অংশ জনগণ যাতে টোল দিয়ে চলাচল করতে পারে এই জন্য আজকে খুলে দেওয়া হচ্ছে এবং আগামী জুন 26-এর মধ্যে আমাদের কনস্ট্রাকশন শেষ হয়ে যাবে বলে আমরা আশা করছি। গাজীপুরের ভোগড়া থেকে মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার 4 লেনের এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। প্রায় 3,500 কোটি টাকার এই প্রকল্পে থাকছে 40টি আন্ডারপাস, 3টি ব্রিজ, একটি ইন্টারসেকশন এবং একটি ফ্লাইওভার। কাগজে কলমে দেশের দ্বিতীয় বৃহত্তম এক্সপ্রেসওয়ে হলেও এই সড়কে ব্যবহার করা হয়েছে সবচেয়ে আধুনিক প্রযুক্তি। একে একে ব্যবহার করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ক্লাউড কম্পিউটিং সিস্টেমও, যা পুরোদমে চালু হলে দেশের যোগাযোগ খাতে নতুন এক মাত্রা যোগ হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। সময় সংবাদে আরও থাকছে, অনূর্ধ্ব 17 নারী সাফে সন্ধ্যায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ভারত ম্যাচের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্য পূরণে 2040 সালের মধ্যে প্রয়োজন $4,200 কোটি। যদিও সেই লক্ষ্য পূরণে পিছিয়ে সরকার, রয়েছে প্রতিশ্রুত বিদেশি অর্থ ছাড় না করারও অভিযোগ। এমন বাস্তবতায় বিনিয়োগ জটিলতা কমানোর তাগিদ ব্যবসায়ীদের। দুপুরে সিপিডি আয়োজিত আলোচনা সভায় এসব কথা উঠে আসে। 2030 সালের মধ্যে মোট জ্বালানির 20% ও 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বিপরীতে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির অবদান মাত্র 3.6%। আমরা এখানে দেখতে পাই যে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির অনুষ্ঠানে বলা হয়, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে উচ্চাভিলাষী লক্ষ্য থাকলেও বাস্তবায়ন হতাশাজনক। 2040 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণ করতে হলে উৎপাদন সক্ষমতা উন্নীত করতে হবে 36,000 মেগাওয়াটে, যেখানে প্রয়োজন হবে $4,200 কোটি বিনিয়োগের। 30% রিনিউয়েবল এনার্জি টার্গেটটা মিট করতে হবে, যেখানে 35
1753 মেগাওয়াটের মতো একটা বড় ক্যাপাসিটি প্রয়োজন হবে, যেখানে ইনভেস্টমেন্টের একটা বড় পার্ট থাকবে। টার্গেটগুলো কতটা যথার্থ ছিল, তার বিপরীতে টার্গেটগুলো কতটুকু আমরা অ্যাচিভ করতে পেরেছি, এবং 2025-এর এনডিসি 3.0-তে ডিজাইনিংটা কিরকম হবে। এ সময় এই খাতে বিনিয়োগে নানা জটিলতা ও প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেন সংশ্লিষ্টরা। উঠে আসে কর সংক্রান্ত জটিলতার কথাও। আপনি যখন অ্যাপ্রিসিয়েশন দেবেন তখন প্রাইসটা কম্পিটিটিভ হবে। আপনি যখন অ্যাপ্রিসিয়েশন দেবেন না, তখন সেটার ভ্যালুটা আমি ডিরাইভ করবো কীভাবে? বর্ধিত প্রফিটের মাধ্যমে। এনডিসি ইমপ্লিমেন্টেশনটা এগিয়ে নিয়ে যেতে পারি, টার্গেট আরেকটু অ্যাম্বিশাস সেট করতে পারি। আমি বলবো না 90%, বাট যতটুকু বাংলাদেশের পক্ষে সম্ভব, এবং সেইভাবে এবং সেটা রিপোর্টিংও যেন ঠিকভাবে হয়। কার্বন নিঃসরণ কমাতে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে বিদেশি প্রতিশ্রুত অর্থ ছাড়ের জটিলতার কথা তুলে ধরেন জ্বালানি খাতের কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলেন, সরকারের নেয়া জ্বালানি প্রকল্পগুলোতে অসামঞ্জস্যতার কারণে বাড়ছে দূষণ। ইউনিসেফ থেকে শুরু করে বেশ কিছু অর্গানাইজেশন আমাদের কাছে বেশ আগ্রহ দেখিয়েছে যে তারা অ্যাডাপ্টেশন অংশটা খুব ভালোভাবে দেখতে চায়, তো আমরা সেইভাবে রিফ্লেক্ট করার চেষ্টা করছি। সোলারের ক্ষেত্রে এটা 14-15% বেশি পারবেন না তারা, এবং উইন্ডের ক্ষেত্রেও 16-17 উইল বি অন দি আপার সাইড। কাজেই আমার মনে হয় যে একটু রিডিফাইন করলে যেটা হবে, কারণ এটার কারণে কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট কস্টটা দেখাবেন এটা অনেক বেশি ভ্যারি করবে। সরকারি দপ্তরের একটা প্রকল্প, যে প্রকল্পটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ারই তোক্কা মনে করে নাই। উদাহরণ হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওয়েস্ট টু পাওয়ার যে প্ল্যানটা করেছে, এই প্রকল্পে কোনো এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সই নেয় নাই। বিনিয়োগকারীদের আস্থা তৈরি করতে আইনি বাধ্যবাধকতা, আন্তর্জাতিক অর্থায়ন এবং আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যের উপর গুরুত্ব দিতে হবে বলে জানায় সিপিডি। রিনিউয়েবল বেস পাওয়ার প্ল্যান্টসের জন্য MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এলডিসি উত্তোলন পেছানোর দাবি করছে বিভিন্ন ব্যবসায়ী মহল। রাজধানীর একটি হোটেলে এলডিসি থেকে উত্তোলনের চ্যালেঞ্জ নিয়ে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানেই সেই দাবি করা হয়। আলাদা আয়োজনে এলডিসি থেকে উত্তোলনের সময়কাল 3 বছর পিছিয়ে দেওয়ার দাবি করেছে ডিসিসিআইও। এ সময় সিপিডির সমন্বয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ঋণ নির্ভর এডিপি দেশের অর্থনীতির জন্য বিপজ্জনক। গত 8 বছরের নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে 2026 সালের 24 নভেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ। তবে এ সময়ে এসে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে উত্তরণের সময় পিছিয়ে দেওয়ার দাবি করছে ব্যবসায়ী মহল। 26 থেকে 3 বছর মানে 29 সাল, বাকি 3 বছর হলো ট্রানজিশন। রোববার রাজধানীর একটি হোটেলে এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন। দাবি করা হয়, ব্যবসায়ীরা এলডিসি উত্তরণের পক্ষে, তবে 3 থেকে 6 বছরের সময় চান তারা। সফল এলডিসি উত্তরণের জন্য স্মার্ট বাণিজ্য কূটনীতি, আর্থিক খাত সংস্কার সহ বেশ কয়েকটি বিষয় তুলে ধরে আইসিসি। 2026 সালের নভেম্বরে হওয়ার কথা, সেটাকে আমরা 2032 সালে যদি করি, তাহলে প্রাইভেট সেক্টর এবং সরকার ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। বর্তমান যে ইকোনমি আমাদের কাজ করছে, এতে করে আমরা অসুবিধায় পড়ব। Has to be led by government but supported by the public private sector. তো এইটার জন্য আসলে আজকে আমাদের প্রেসিডেন্ট যে বলছেন যে আমরা অ্যাজ আ কম্বাইন্ড ফোর্স we are going to propose to government. ঢাকা চেম্বার আয়োজিত আলাদা অনুষ্ঠানে এলডিসি থেকে উত্তরণের সময়কাল পেছানোর দাবি করে ডিসিসিআইও। একটি শক্তিশালী ট্রানজিশন স্ট্র্যাটেজি বাস্তবায়ন করা এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন নিশ্চিত করার জন্য এলডিসি গ্র্যাজুয়েশনকে কমপক্ষে 3 বছরের জন্য পিছিয়ে দেওয়া দরকার। সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ঋণ নির্ভর এডিপি দেশের অর্থনীতির জন্য বিপজ্জনক। আমার রেভিনিউ বাজেটে সারপ্লাস আনতে হবে, যেই সারপ্লাস দিয়ে আমি বার্ষিক উন্নয়ন কর্মসূচির একটা অংশ আমি পূরণ করতে পারবো নিজস্ব সম্পদে, বাকিটা আমি করব, ঋণ গ্রহণ করব। সেমিনারে বিআইডিএস মহাপরিচালক বলেন, সাদা পাথর লুটে 10,000 কোটি টাকা লেনদেনের পুরোটাই ব্যাংকিং চ্যানেলের বাইরে হয়েছে। সেই ধরনের সিচুয়েশন যেন না হয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগে বায়ুর মান 50, যা ভালো, বাতাসের আর্দ্রতা 69%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 53, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 80। রাজশাহী বিভাগে বায়ুর মান 75, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 75। সিলেট বিভাগে বায়ুর মান 60, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 70%। খুলনা বিভাগে বায়ুর মান 50, যা ভালো, বাতাসের আর্দ্রতা 66।
বরিশাল বিভাগে বায়ুর মান 63, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 67। রংপুর বিভাগের বায়ুর মান 63, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 69। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 63, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 71%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো ঢাকা ও খুলনায় 50, আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 75। অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ভারতের বিপক্ষে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর মিশন বাংলাদেশের সামনে। তৃতীয় ম্যাচে হিমালয়ের দেশের বিপক্ষে নামবে লাল সবুজ। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। আসরের শুরুটা শুভ হলেও এরপরই একটা ধাক্কা খেতে হয় বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দলকে। স্বাগতিক ভুটানের বিপক্ষে জয় পেলেও ভারতের বিপক্ষে পরের ম্যাচে হার কিছুটা পিছিয়ে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। বয়সভিত্তিক সাফ কিংবা মূল সাফ সবখানেই ওড়ে বাংলার মেয়েদের জয়ের ঝান্ডা। গেল বছর অনূর্ধ্ব-16 ক্যাটাগরিতেও শিরোপা উঁচিয়ে ধরে এই দলটা। সেই দলের অভিজ্ঞদের নিয়েই এবারের অনূর্ধ্ব-17 দল সাজান কোচ মাহবুবুর রহমান লিটু। আছে বেশ কয়েকটি নতুন মুখ, ইয়ারজান, অর্পিতা, প্রীতিদের ওপর পূর্ণ আস্থা কোচের। তবে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে হার পোড়াচ্ছে লিটুর দলকে। সে ক্ষত পুষিয়ে উঠতে এবার নেপাল মিশন লাল সবুজের সামনে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হারের ক্ষত সঙ্গী করে যাত্রা শুরু করে নেপাল। ভারতের বিপক্ষে 7-0 গোলের বড় ব্যবধানে হারে হিমালয় কন্যারা। যদিও এর পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় ভুটানের বিপক্ষে জিতে। এবার সেই দলের বিপক্ষে জিততে মরিয়া অর্পিতারা। দলের বেশ কিছু ইনজুরি থাকলেও তা কাটিয়ে উঠেছে লাল সবুজ। অনুশীলনে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল, যেখানে গোলকিপিং পজিশন নিয়ে ভিন্নভাবে কাজ করতে দেখা যায় কোচকে। দলের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ছোটখাটো যে ভুলগুলা ছিল ট্রেনিং সেশনে ওগুলার কাজ করানো হয়েছে, আর ছোটখাটো যে ইনজুরিগুলো হয়েছে ওগুলো হচ্ছে রিকভারি হয়েছে। আলহামদুলিল্লাহ দলের পরিস্থিতি এখন ভালো। আশা করছি আমরা ভালো একটা ম্যাচ খেলে মাঠ থেকে আর কি। সমান 3 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ অবস্থান বাংলাদেশের, আর 3-এ আছে নেপাল। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 71-এর অমীমাংসিত ইস্যু দুবার সমাধানের দাবি পাকিস্তানের, একমত নয় বাংলাদেশ। আলোচনায় সুরাহার আসা পররাষ্ট্র উপদেষ্টার। দুদেশের মধ্যে 6 চুক্তি ও সমঝোতা সই। সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে হাতাহাতি, বিএনপির রুমিন ফারহানা ও এনসিপির আতাউল্লাহর পাল্টাপাল্টি অভিযোগ। সিসির কাছে বিচার দাবি হাসনাত আব্দুল্লাহ। এবং ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের হয়রানির অভিযোগ ছাত্রদলের। কমিশনের পক্ষপাতিত্ব দেখছে শিবির। ভোটার তালিকা থেকে ছবি বাঁচছে রিট। ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। এ ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ে।